সে তার জীবনে না এলে সায়রার সাথে তার সম্পর্ক ঠিক থাকতো, হয়তো অনেক দূর গড়িয়ে যেত সম্পর্কের ধাপ। সামনে একটা ম্যাগাজিন ধরে বসে পড়ে অভয়। ঐশানী ফোন কানের কাছে ধরে অন্যদিকে তাকিয়ে বলে, আরে না, সিলভার লিভ সিগারেট কিনবি, আমায় দিবি একটা প্যাকেট। তুই তো জানিস আমি সিগারেট ছাড়া থাকতে পারি না। কিছুক্ষণ থেমে আবারও বলে, হ্যাঁ হ্যাঁ, মদের সাথে গাঁজা মিশিয়ে খেলেই তো ভালো লাগবে, গাঁজাও দিবি বেশি করে। কথাটুকু বলেই ফোনটা নামিয়ে রাখে ঐশানী। পায়ের ওপর পা তুলে ভাব নিয়ে বলেন, আসলে কি জানেন তো, আমি মদ সিগারেট ছাড়া থাকতেই পারি না। মদের সাথে গাঁজা মিশিয়ে খেতে যা টেস্টি। এই বাড়িতে তো এসব চলে না, তাই না? সে কারণেই আমি বিয়ে করতে চাইছি না। অভয় টেবিলে থাকা গ্লাস তুলে পানি পান করছিল। ঐশানীর কথাগুলো শুনে বিষম খেল সে। মুখ থেকে পানি পড়ে গিয়ে ভিজে গেল তার গেঞ্জি। ভুরু কুচকে গেঞ্জির দিকে তাকিয়ে পানি ছাড়তে ছাড়তে বলে, মদের সাথে গাঁজা মিশিয়ে খাই সেটা আজ শুনলাম। আমার জানার মধ্যে গাঁজা সিগারেটের সঙ্গে খাই। আর সিলভার লিফ নামক সিগারেট কি তুমি লঞ্চ করেছো? ইউ কাইন্ড ইনফরমেশন, গোল্ড লিফ সিগারেট হয়। এইসব করে কি বিয়ে ভাঙা ধান্দায় ছিলে? কি আমাকে তোমার কি গাধা নাকি গরু মনে হয়, কোনটা? হ্যাঁ আচ্ছা অভয় ভাইয়া, একটা কথা বলুন, আমার এই ইনোসেন্ট মার্কা ফেস দেখে কি আপনার একটু মায়া দয়া লাগে না? আমার এই কাদো কাদো মুখের জন্য হলেও বিয়েটা তো ভেঙে দিতে পারেন নাকি? অভয় ভ্রু উঁচিয়ে পায়ে পা তুলে আয়েশ করে বসে। মুখের সামনে হাত উঠিয়ে বড় সড়ো একটা হাই তোলে। ও ঐশানীর কথাবার্তা শুনেও শুনছে না। ঐশানী রাগে চোখ মুখের রং পাল্টে ফেলে। হাতটা ইশপিশ করছে অভয়কে ঝুলিয়ে বক্সিং করতে, কিন্তু তার তো হবার নয়। অভয় ভাইয়া, আমি কি বললাম আপনি কি শুনলেন? শুনেছি, আমার কান খারাপ নয়, তবে অন্য কান দিয়ে বেরো করে দিয়েছি। আচ্ছা তোমার কি মনে হয় তুমি আজ পর্যন্ত দয়া মায়া হবার মতো কোনো কাজ করেছো? ঐশানী বেশ কিছুটা ভেবে উত্তর দেয়, না, তা অবশ্য করিনি। এই ওয়েট, আপনাকে সেদিন ঘোড়ার মতো দৌড়ে যেতে দেখেছি আপনার গার্লফ্রেন্ডের কাছে। তার মানে আপনার গার্লফ্রেন্ড আছে। তাহলে আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছেন কেন? ওয়াই? বউ আর গার্লফ্রেন্ড একসাথে রাখা কিন্তু বড়ই অন্যায়। ঐশানীর এত এত কথাই কোনো ভাবান্তর হলো না অভয়ের। বেশ কিছুক্ষণ চোখ বুজে থেকে উঠে পড়ে সোফা থেকে। বকবক করা শেষ, এখন কাইন্ডলি স্টপ করো। আর তোমার ওই মুখে বারবার যদি ভাইয়া শুনেছি না, তাহলে মুখ চিরজীবনের মতো বন্ধ করে দিতে 2 সেকেন্ডই যথেষ্ট। যদি রেসপেক্ট দিয়ে ভাইয়া ডাকতে তাহলে খুশি হতাম, বাট তুমি ভাইয়া ডাকো বিয়ে ভাঙতে। আর তাছাড়া তো আমাকে গরু ছাগল মহিষ ঘোড়া উজবুক শালা সব বানিয়ে দাও। ভাইয়া ডাক শুনতে চাই না, আমি ঘরে যাচ্ছি। অনিতা বা মা কফি নিয়ে এলে বলবো আমি ওপরে চলে গেছি। নিচে এসেছিলাম মাথা ব্যথা কমাতে, 10 গুণ বাড়িয়ে দিল ইডিয়েট কোথাকার। মুখ দিয়ে বিরক্ত নিয়ে উফ শব্দটি বের করে দ্রুততার সাথে পা চালিয়ে সিঁড়ি দিয়ে উঠে চলে যায় অভয়। ঐশানী চোখ অতি ছোট্ট করে বিড়বিড় করতে থাকে, ঐশীর বাচ্চা কাশি, বাড়ি ফিরি তোর কাপল পিক ভাইরাল করবো আমি। তোর কোনো প্ল্যানই কাজে দেয়নি, বরং আমাকে আবুল সাজিয়ে সামলা ঘোরা চলে গেল। একা একা কি কথা বলছো ভাবি? হাতে কফি নিয়ে কিটকিটিয়ে হাসতে থাকে রান্নাঘর থেকে বেরিয়ে আসে অনন্দিতা। পেছন পেছন গরম গরম পকোড়া সহ 2 রকম পিঠা নিয়ে এলেন মিসেস তনয়া। আরে আরে, অভয় কোথায়? ছেলেটাকে বলেছিলাম নিচেই তোমার সঙ্গে থাকতে, চলে গেল। সমস্যা নেই আন্টি, তাছাড়াও উনি গিয়ে ভালোই করেছেন, আরো অপমানিত হতে ইচ্ছে করছে না। কিছু বললে? টেবিলের খাবার রেখে প্রশ্ন করে মিসেস তনয়া। ঐশানী এদিক ওদিক মাথা নাড়ায়। হঠাৎ অনিন্দিতা ঐশানীর হাতে কফির কাপ আর ছোট ছোট প্লেট ধরিয়ে দেয়। ঐশানীকে কিছু বলার সুযোগ না দিয়ে অনিন্দিতাই বলে, যাও, তুমিই গিয়ে না হয় ভাইয়াকে কফি দিয়ে এসো। তাছাড়া পুরো দায়িত্ব তোমার। উপরটা ঘুরে এসো, ভাইয়ার রুমটাও দেখে এসো। সিঁড়িতে উঠে লাস্ট রুমটা ভাইয়ার। ঐশানীর কপাল জড়িয়ে যায়। বোকার মতো সেজে প্রশ্ন করে, আমি? হ্যাঁ ঐশানী, তুমি যাও, বরং ভালো লাগবে। সম্মতি প্রকাশ করে বলেন মিসেস তনয়া। হ্যাঁ হ্যাঁ, বাঘের গুহায় সেদে ঢুকতে কার ভালো লাগে? আবার কিছু বললে? না না, আমি আর কি বলবো। হাতে ব্যাগটাও নিয়ে এক পা করে অভয়ের রুমের দিকে ধাবিত হয় ঐশানী। অভয়ের রুমের সামনে গিয়ে দাঁড়ায় সে। ঘর থেকে অভয়ের গলা ভেসে আসছে, তার কণ্ঠস্বর বেশ কাতর। গিভ মি চান্স স্যার, আই প্রমিস তোমার সব ভুল ধারণা ভাগিয়ে দেবো।
আমি ইচ্ছে করে বিয়ে করছি না। ঐশানী স্পষ্ট শুনতে পায় অভয়ের কণ্ঠ। এতটুকু শোনার পর ব্যাপকভাবে আগ্রহী হয়ে ওঠে অভয়ের কথা শোনার জন্য। কি এমন কারণ আছে যার কারণে নিজের অনিচ্ছায় গিয়ে অভয় তার সঙ্গে বিয়েতে রাজি হয়েছে? তোমাকে নয়, তোমাকে যদি বিয়ে করার পারমিশনই থাকতো তাহলে দেশে এসে তোমার বাড়িতে প্রপোজাল পাঠাতাম। বিয়েটা ঐশানীকেই করতে হবে, বাট আই লাভ ইউ সায়রা। শেষমেশ আমি তোমারই হব, ভরসা রাখো। ঐশানী কিছু স্পষ্ট শুনতে পাচ্ছে না, আর একটু এগিয়ে যায় শোনার জন্য, কিন্তু ঐশানীর ভাগ্য বরাবরের মতোই খারাপ। 2 ধাপ এগোতেই দরজা হালকা করে ভিড়িয়ে দেওয়া থাকায় সে ভর দিয়ে হাত রাখতেই খুলে যায় দরজা। টাল সামলাতে না পেরে কফির কাপ নড়ে বেঁকে গিয়ে যায়। দরজার কাছেই পায়চারি করা অভয়ের গায়ে গরম গরম কফি গিয়ে পড়ে। এত গরম কফি কি কেউ সইতে পারে? ফোনটা পড়ে যায় হাত থেকে। মুখ দিয়ে আহ শব্দটি করে বসে পড়ে সে। ঐশানী রীতিমতো আহম্মক হয়ে দাঁড়িয়ে থাকে, হাত দিয়ে কোনো মতে কাপটি ধরে রাখে। স্টুপিড, গড নোস তোমার সাথে কেন আমার দেখা হলো। কি ওয়াজ জাস্ট ইম্পসিবল। কেন এলে আমার লাইফে? নিজে এসেছো, সঙ্গে সঙ্গে শনিও ডেকে এনেছো। অভয়ের শরীরের গরম কফি পড়ায় বেশ জ্বালাপোড়া করতে শুরু করে। কোনো উপায় না পেয়ে দাঁত দিয়ে নখ কামড়াতে থাকে ঐশানী। মনে মনে ভাবে, ঐশানী তুই একটা স্টুপিড। একটা মানুষকে আর কত বিপদে ফেলবি তুই? ঐশানী গো, হেল্প করার সময় এসছে। মস্তিষ্ক জানান দেয় অভয়কে হেল্প করার জন্য। কাপটা ড্রিম লাইটের টেবিলের ওপরে রেখে ধরফর করে অভয়ের কাঁধে হাত দিয়ে বসে ঐশানী। আর এক হাত বাড়িয়ে দেয় অভয়ের দিকে। অভয় তিক্ততা নিয়ে তার সাহায্য ছাড়াই উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, ডোন্ট টাচ মি। ঐশানীর এবার রাগ হয়। অদ্ভুত তো, হেল্প করতে চাওয়ার হয়তো তার ভুল হয়েছে। গেট আউট, আই সেড গেট আউট। যখন থেকে আমার লাইফে এসেছো একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে। তুমি জাস্ট একটা পেইন আমার কাছে, বেরিয়ে যাও। অভয়ের ধমকানিতে হঠাৎ ঐশানী কেঁপে ওঠে। মলিন হয়ে আসে তার মুখভঙ্গি। সে হয়তো অভয়ের কাছে আসলেই একটা পেইন। হাতের ব্যাগটা সেখানে রেখেই মিনমিন করে বলে, এই ব্যাগে আপনার রুমাল আর জামা আছে। কোনো রকম কথা না বলে দরজা দিয়ে বেরিয়ে যায় ঐশানী। ঐশানীর বেরিয়ে যাওয়া দেখে নিচের গেঞ্জি খুলে ফেলে অভয়। গিয়ে দাঁড়ায় আয়নার সামনে। পেছন ঘুরে পিঠের দিকে তাকানোর চেষ্টা করে সে। কফি তার পিঠেই পড়েছে, কিন্তু এখন কি করবে সে? আপন মনে বলে ওঠে, তোর এই ব্যথা সারিয়ে গেলাম, ক্ষত দাগ সবই সারবে, তবে আমার মনের ব্যথা আঘাত ছাড়ানোর বয়স বড্ডই কম। ঠিক সেই সময় দরজার ওপাশ থেকে মাথা বের করে উকি দেয় ঐশানী। আমি হেল্প করব? আয়না থেকেই অভয় দেখতে পায় ঐশানীকে। এখনো যাওনি? আমার উপর আরো কিছু ফেলা বাকি আছে? হ্যাঁ। ঐশানী ঢুকে আসে ঘরে, হাতের মলম দেখিয়ে বলে, আমি আপনার মতো নির্দয় মানুষ না, হেল্প করতে এসেছি। আপনি চাইলে মলম লাগিয়ে দিতে পারেন। নো থ্যাঙ্ক ইউ, মে গো। ঐশানী পাত্তা দেয় না অভয়কে। মলম নিজের আঙ্গুলে লাগিয়ে জোরপূর্বক অভয়ের পিঠে ছোঁয়ায়। হঠাৎ এক মেয়ের ছোঁয়াতে শির দ্বারা সোজা হয়ে যায় অভয়ের। আস্তে আস্তে করে পিঠে লাল হয়ে যাওয়া অংশে সযত্নে মলম লাগিয়ে দেয় ঐশানী। অভয় যেন নিঃশ্বাস নিতে পারছে না। কি যে দম বন্ধকর পরিস্থিতি পার করছে একমাত্র সে নিজেই বুঝতে পারছে। একসময় সে ঐশানীর দিকে ঘুরে চেঁচিয়ে বলে ওঠে, এই মেয়ে, হয়েছে অনেক সেবা, যাও তো, যাও এখান থেকে, আমি বের হবো।